আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদা আলম। আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং যে যার ঘরেই অবস্থান করছো। আমি আজকে ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সাথে সংযুক্ত আছি। আমার ক্লাস শুরুর আগে সর্বপ্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি সেলিম ওসমান এমপি মহোদয় স্যারকে এবং আমাদের কলেজের সুদক্ষ অধ্যক্ষ জনাব ফজলুল হক রুমন রেজা স্যারের প্রতি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমি এই ধরনের একটি ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সাথে সংযুক্ত হতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রেষণা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটি শুনবে এবং আমার ক্লাসটি শুনলে অবশ্যই তোমাদের প্রেষণা সংক্রান্ত যে একটা ভীতি কাজ করে সেটা দূর হয়ে যাবে। এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা পরীক্ষা দিবে তাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ল্যাটিন শব্দ মোভারি থেকে মোটিভেশন শব্দটি এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে প্রেষণা। তোমরা একটি ঘোড়াকে জোর করে পানিতে নামাতে পারবে, কিন্তু তাকে পানি পান করাতে পারবে না। তাকে এ থেকেই বোঝা যায় যে জোর করে কোনো কাজ আদায় করা কারো পক্ষে সম্ভব নয়। আর মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষকে দিয়ে জোর করে কোনো কাজ আদায় করা যায় না। অবশ্যই যদি কাজটি তার যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কিত হয় তাহলে তো তা আরো অসম্ভব ব্যাপার হয়ে যায়। আর বর্তমানে কিন্তু যোগ্যতা সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন কোনো জনশক্তি বা কোনো কর্মীকে তার প্রতিষ্ঠানে খুঁজে বের করা এবং ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ হয়ে যায় যদি ওই জনশক্তিকে সুষ্ঠুভাবে প্রেষণা দান করা না যায়। তাই আজকে আমরা প্রেষণা সম্পর্কে আলোচনা করব এবং আমরা জানবো যে প্রেষণা কি, এর বৈশিষ্ট্য, এর সুবিধা, তারপরে রয়েছে এর বিভিন্ন তত্ত্বাবলী, বিভিন্ন বিষয় সম্পর্কে আমি মোটামুটি আজকে এই অধ্যায়টা সম্পূর্ণ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটি প্রতিষ্ঠানে যে শ্রমিক কর্মীরা চাকরি বা কাজ করে তারা কিন্তু কাজ করতে করতে, একই ধরনের কাজ করতে করতে তাদের মধ্যে একটি একঘেয়েমিতা চলে আসে। কাজের প্রতি তাদের এই একঘেয়েমিতা দূর করার উপায় হচ্ছে প্রেষণা। যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের মন থেকে কাজের প্রতি একঘেয়েমিতা দূর করে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজে নিয়োজিত করা হয় তাকে বলা হয় প্রেষণা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে জয়েন করো, তাহলেই অবশ্যই শুনতে পাবে। এখানে অনেকেই লিখেছো যে নেট প্রবলেম, জয়েন হচ্ছে না। তোমরা একটু চেষ্টা করে দেখো, অবশ্যই জয়েন করতে পারবে। যাই হোক, আমি এখানে তোমাদের জন্য প্রেষণার মোটামুটি 2-3টা প্রশ্ন আমি এখানে সাজিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য। আমরা জানলাম যে কর্মীদের মন থেকে যে উপায়ে কাজের প্রতি একঘেয়েমিতা দূর করা হয় সেই উপায় বা প্রক্রিয়াটাই হচ্ছে প্রেষণা। তাহলে আমরা কি বুঝতে পারলাম আমার শিক্ষার্থীরা, যে কৃতদাস প্রথা দিয়ে কাজ করানো এখন আর চলবে না। কৃতদাস প্রথা মোটামুটি পৃথিবী থেকে অনেক আগেই চলে গেছে। আমি যদি একটি কর্মী দিয়ে কাজ করাতে চাই, অবশ্যই তাকে কি করতে হবে, তার মন থেকে কাজের প্রতি একঘেয়েমিতা দূর করে নিতে হবে, তাকে কাজের প্রতি অনুপ্রাণিত করতে হবে, তাকে উৎসাহিত করতে হবে। তাহলেই সে কাজ করে কাজ করতে পারবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে সে কাজ করে। আমরা আসলে দেখি প্রেষণার বৈশিষ্ট্য। প্রেষণার বৈশিষ্ট্য শিক্ষার্থীরা, প্রথমেই আছে মানুষ হলো কেন্দ্রবিন্দু। প্রেষণার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। কারণ তুমি জীব, জানোয়ার বা অন্য কোনো প্রাণীকে যদি প্রেষিত করতে চাও তাহলে তাকে দিয়ে অতটা কাজ নাও করানো যেতে পারে, কিন্তু মানুষকে কিন্তু প্রেষিত করা যাবে। তাহলে প্রেষণার মূল কেন্দ্র হচ্ছে মানুষ। মানুষ থেকেই তার প্রেষিত করা শুরু হবে একটা প্রতিষ্ঠানের। 2 নম্বরে আছে মনের উপরে প্রভাব। প্রেষণার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মনের উপরে প্রভাব। প্রেষণা মানুষের মনের উপরে প্রভাব বিস্তার করে। মানুষের মনই হচ্ছে প্রেষণার মূল বৈশিষ্ট্য। মানুষের মনকে যদি প্রভাবিত করা যায় তাহলে তাকে দিয়ে কাজ
করানো সম্ভব, সে স্বতঃস্ফূর্ত ভাবে নিজেই কাজ করবে। আচরণের ফল প্রকাশ। আমরা ইতিমধ্যে করেছি মানুষ হলো কেন্দ্রবিন্দু, মনের উপরে প্রভাব, আচরণের ফল প্রকাশ। আচরণের ফল প্রকাশ, প্রিয় শিক্ষার্থীরা, আচরণের মাধ্যমে একজন মানুষ তার ফলাফল প্রকাশ করবে। সে কি তার কাজ সম্পর্কে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, সে কি এই কাজে সে উৎসাহিত নাকি অনুপ্রাণিত, নাকি সে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, তা তার আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এটা হচ্ছে প্রেষণার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। তারপরে রয়েছে অবিরাম প্রক্রিয়া। প্রেষণা একটি অবিরাম প্রক্রিয়া। প্রেষণার কাজ, আমরা যেমন একটি সপ্তাহের শনি থেকে দেখা গেছে যে শুক্র, আবারও শনি থেকে শুক্র, এভাবে কিন্তু সপ্তাহটি এবং মাস বছর চক্রাকারে ঘুরছে। তো দেখা গেছে প্রেষণাও একটি অবিরাম প্রক্রিয়া। প্রেষণার কোনো শেষ নেই। মানুষের অভাবের যেমন শেষ নেই, ঠিক তেমনি ভাবে কর্মীদের যদি এক পশলা প্রেষণা দেওয়া হলো, পরবর্তীতে আর দেওয়া হলো না, তাহলে কিন্তু তারা কাজে উৎসাহ হারিয়ে ফেলবে। তাই প্রেষণাটা ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময় পর পর কর্মীদের প্রদান করতে হবে, তাহলে কিন্তু তারা কাজ করে আগ্রহ পাবে। তাই বলা হয় যে প্রেষণা একটি অবিরাম প্রক্রিয়া। অভাব প্রেষণার ভিত্তি। প্রেষণার আরেকটি অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে অভাব। অভাব প্রেষণার ভিত্তি। অভাব থেকেই কিন্তু প্রেষণার উৎপত্তি। একটা মানুষের জীবনে যদি অভাবই না থাকতো, তাহলে কিন্তু দেখা গেছে তাকে তুমি কোনোভাবেই উৎসাহিত করতে পারতে না। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বেঁচে থাকা অবধি এই পৃথিবীতে তার সামনে বিভিন্ন ধরনের অভাব চলে আসবে। তাই বলা হয় যে অভাব প্রেষণার ভিত্তি। এই ধরনের অভাব ক্ষুধা হতে পারে, তৃষ্ণা হতে পারে, তার পদমর্যাদা হতে পারে, তার পোশাক আশাক হতে পারে, তার বাসস্থান হতে পারে, বিভিন্ন ধরনের অভাব মানুষের জীবনে আসতে পারে। তাই বলা হয় যে অভাব প্রেষণার ভিত্তি। তারপরে রয়েছে মনোবল উন্নয়নের অবলম্বন। প্রেষণার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মনোবল উন্নয়নের অবলম্বন। প্রেষণার মাধ্যমে শ্রমিক কর্মীদের মনোবল উন্নয়ন হয়। একটি প্রতিষ্ঠানে যদি শ্রমিক কর্মীদের উন্নত প্রেষণা দেওয়া হয়, তাহলে তাদের কার্যসন্তুষ্টি হবে এবং মনোবল উন্নত হবে। আর যদি তাদেরকে দেখা যায় নিম্নমানের প্রেষণা দেওয়া হয় তাহলে কিন্তু তাদের নিম্ন কার্যসন্তুষ্টি হবে এবং প্রেষণার মান নিম্নগামী হয়ে যাবে। তাই বলা হয় যে প্রেষণা হচ্ছে মনোবল উন্নয়নের অবলম্বন। এই চলে গেল প্রেষণার বৈশিষ্ট্য। এখন আমরা পড়ব প্রেষণার গুরুত্ব কি। প্রেষণার গুরুত্ব এটা বলার অপেক্ষা রাখে না। আমি এটা আগেও বলেছি, এখনো বলছি যে কৃতদাস প্রথার মাধ্যমে যদি আমরা কারো কাছ থেকে কাজ আদায় করতে চাই, তাহলে সেই কাজ কখনোই ভালো হবে না। তাই প্রেষণার কর্মীদেরকে সুষ্ঠুভাবে প্রেষিত করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে এবং কাজ এইভাবে তাদের মাধ্যমে আদায় করতে হবে। তাহলে প্রেষণার গুরুত্ব প্রথমেই রয়েছে দক্ষতা বৃদ্ধি। প্রেষণার মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়। কর্মী যত প্রেষিত হবে, সে তত বেশি তার যে শ্রম সেটা দিয়ে সে কাজ করার চেষ্টা করবে। ফলে দেখা যায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাবে। মনোবল উন্নয়ন। প্রেষণার মাধ্যমে কর্মীদের মনোবল উন্নয়ন হয়। আর অধিক উৎপাদন। প্রেষণার মাধ্যমে যখন একজন কর্মী অনেক ভালো কাজ করে, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে। আমি যদি আগে 2 ঘন্টা কাজ করতাম অলসভাবে, আর আমি যদি 2 ঘন্টা কাজ করি অনেক দ্রুত গতিতে সফলভাবে, তখন কিন্তু আমার কাজের গতি বেড়ে যাবে এবং আমি অধিক পরিমাণে কাজ করতে পারবো। তাহলে প্রেষণার মাধ্যমে সুষ্ঠুভাবে যদি শ্রমিক কর্মীদের প্রেষণা দেওয়া যায়, তাহলে কিন্তু উৎপাদন অধিক করা সম্ভব। অপচয় হ্রাস। প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে কর্মীদের প্রেষণা দান করা গেলে তাহলে অপচয় হ্রাস করা সম্ভব হবে। মানে কম খরচে অনেক বেশি উৎপাদন বা অনেক বেশি কাজ সম্ভব হবে। শ্রম ঘূর্ণায়মানতার হার হ্রাস। শ্রম ঘূর্ণায়মানতা, দেখা গেছে শ্রম ঘূর্ণায়মানতা মানে হচ্ছে একজন কর্মী যখন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যায়, বা এই প্রতিষ্ঠানের কাজ তার ভালো লাগলো না, সে অন্য একটি প্রতিষ্ঠানে চলে গেল, এটাকে বলা হয় শ্রম ঘূর্ণায়মানতা। আমি আমার এই কাজ সম্পর্কে সন্তুষ্ট না, আমি আরেকটি ভালো কাজ খোঁজার চেষ্টা করব। এই হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা। কিন্তু একজন শ্রমিক কর্মী, দক্ষ কর্মী, যোগ্যতা সম্পন্ন কর্মী যদি তার বর্তমান প্রতিষ্ঠানে সে সমস্ত সুযোগ সুবিধা পায়, তখন কিন্তু সে তার কাজ ছেড়ে যেতে রাজি হবে না, যে আমি তো এই প্রতিষ্ঠানেই ভালো আছি, সন্তুষ্ট আছি, তাহলে আমি কেন অন্য প্রতিষ্ঠানে যাব। তারপরে রয়েছে উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক।
প্রেষণার মাধ্যমে প্রতিষ্ঠানের উঁচু লেভেলের কর্মকর্তা কর্মচারীদের সাথে এবং নিম্ন লেভেলের কর্মকর্তা কর্মচারীদের সাথে ভালো বা সুসম্পর্ক বজায় থাকে। আর দেখা গেছে যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ পরিচালকগণ তা উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিষ্ঠানের মালিক তাদের সাথে যদি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের ভালো সম্পর্ক বজায় থাকে তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠানের উৎপাদনও বৃদ্ধি পাবে, উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক জোরদার হবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে প্রেষণার গুরুত্ব। আমরা ইতিমধ্যে দুইটা প্রশ্ন সম্পর্কে জানলাম, একটি হচ্ছে বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে গিয়ে গুরুত্ব, আর প্রেষণার সংজ্ঞা। ইতিমধ্যেই আমরা তিনটি প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের সামনে আলোকপাত করেছি। এখন আমরা জানবো যে প্রেষণা দানের বিভিন্ন পদ্ধতি। শ্রমিক কর্মীদের বা একটা মানুষকে কিভাবে প্রেষণা দেওয়া যায়। তোমার বাবা তোমাকে 10টি টাকা দিয়েও প্রেষিত করতে পারে, আবার বাবা কিন্তু ভালো ব্যবহার করেও তার সন্তানকে প্রেষিত করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে একটা মানুষকে দুইভাবে অনুপ্রাণিত করা যায়, একটি হচ্ছে অর্থের মাধ্যমে আর আরেকটি হচ্ছে অর্থ ছাড়া মানে অনার্থিক ভাবে। তাই শ্রমিক কর্মীদেরও একই পদ্ধতিতে, মানে একটি হচ্ছে অর্থের মাধ্যমে তাদের উৎসাহিত করা কাজে বা অর্থগত সুবিধা দিয়ে তাদেরকে উৎসাহিত করা, আর আরেকটি হচ্ছে অর্থগত সুবিধা ছাড়া তাদেরকে উৎসাহিত করা। তার মানে আমরা প্রেষণাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে আর্থিক প্রেষণা আর আরেকটি হচ্ছে অনার্থিক প্রেষণা। আর্থিক প্রেষণা অর্থের সাথে জড়িত। এখানে দেখা যায় আর্থিক প্রেষণাগুলোর মধ্যে রয়েছে ন্যায্য বেতন, বোনাস, মুনাফার অংশ, অগ্রিম, বাসস্থান সুবিধা, চিকিৎসা সুবিধা, পরিবহন সুবিধা এবং পদোন্নতি। এই যে আমি উপাদানগুলো লিখেছি আর্থিক পদ্ধতির, সেই আর্থিক পদ্ধতি এখানে প্রত্যেকটা প্রেষণা দিতে শ্রমিক কর্মীদের দেখা গেছে অর্থ ব্যয় করতে হবে, একটি প্রতিষ্ঠানকে অর্থ ব্যয় করতে হবে। একটা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মী যদি ন্যায্য বেতন পায়, সে যদি বছরের বিভিন্ন উৎসবে বোনাস পায়, সে যদি মুনাফা থেকে একটি অংশ পায়, তাকে যদি প্রয়োজনে অগ্রিম দেওয়া হয় বা প্রয়োজনে বাসস্থান সুবিধা, চিকিৎসা সুবিধা, পরিবহন সুবিধা দেওয়া হয়, সম্মানজনকভাবে যদি তার পদোন্নতি দেওয়া হয়, তাহলে কিন্তু সে তার প্রতিষ্ঠান সম্পর্কে কাজ করে সন্তুষ্ট থাকবে। আর এভাবেই আর্থিকভাবে প্রেষিত করা যেতে পারে। অনার্থিক প্রেষণাগুলো কি? অনার্থিক, আমাদের কিন্তু অনেক অনার্থিক দিকগুলো আছে যেগুলো আমরা অনুপ্রাণিত হয়ে কাজ করে, যেমন যেটা অর্থের সাথে জড়িত না, আমি অর্থগত কোনো সুবিধা সেখানে পাচ্ছি না কিন্তু তারপরেও আমি সন্তুষ্ট থাকছি। এই ধরনের কিছু কাজ রয়েছে, যেমন প্রথমে রয়েছে দেখো সুষ্ঠু কর্ম পরিবেশ, নিরাপত্তা, উত্তম ব্যবহার, প্রশংসা, প্রশিক্ষণ সুবিধা, সুবিচার, শ্রমিক সংগ্রহ করার সুপারিশ। যখন একটি শ্রমিক কর্মী এই সুবিধাগুলো পাবে, অনার্থিক সুবিধাগুলো, সে যেই প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানের পরিবেশ যদি ভালো হয়, সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তখন কিন্তু সে ওখানে কাজ করতে আনন্দ পায়। তারপর সে যদি নিরাপত্তা পায়, নিরাপত্তাজনক একটি কাজ করে, তাহলেও সে আনন্দ পাবে, সে কাজ করতে যাবে। দেখা গেছে যে উচ্চ পদস্থ কর্মকর্তারা যদি নিম্ন পদস্থ কর্মকর্তাদের সাথে ভালো ব্যবহার করে, সেখানেও তারা সন্তুষ্ট থাকে। প্রশংসা, যখন কোনো শ্রমিক কর্মী ভালো কাজ করবে তাহলে তাকে প্রশংসা করতে হবে, তাহলেও তারা তার প্রতিষ্ঠান সম্পর্কে সন্তুষ্ট থাকবে। সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, শ্রমিক কর্মচারী থেকে শুরু করে সবাই কিন্তু তাদের দাবি দাওয়া পেশ করার একটি জায়গা বা স্থান চায়। এটা হচ্ছে শ্রমিক সংঘ, তাদেরকে শ্রমিক সংঘ করার সুপারিশ দিতে হবে এবং শ্রমিক সংঘ তারা যেন করতে পারে সে ব্যাপারে তাদেরকে সহযোগিতা করতে হবে। তাদের নেতা থাকবে, তাদের দাবি দাওয়া তারা যেন সেই নেতার কাছে পেশ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা দেখলাম আর্থিক পদ্ধতিগুলো এই, আর অনার্থিক পদ্ধতিগুলো হচ্ছে দুই ভাগে বিভক্ত। দেখো, আর্থিক পদ্ধতিগুলোর মাধ্যমেও শ্রমিক কর্মীদের প্রেষণা দেওয়া যায়, অনার্থিক পদ্ধতিগুলোর মাধ্যমেও শ্রমিক কর্মীদের প্রেষণা দেওয়া যায়। তাহলে জানলাম যে প্রেষণা দানের পদ্ধতি হচ্ছে দুইটি, প্রেষণা দানের পদ্ধতি বা উপায় হচ্ছে দুইটি, একটি হচ্ছে আর্থিক প্রেষণা এবং আরেকটি হচ্ছে অনার্থিক প্রেষণা। শেষ হয়ে গেল আমাদের প্রেষণা দানের বিভিন্ন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো প্রেষণা চক্র সম্পর্কে। প্রেষণা একটি অবিরাম প্রক্রিয়া, সেটা আমরা জেনেছি প্রথমে। এখন আমরা দেখি প্রেষণা চক্রটি কি। প্রেষণা চক্রটিকে বিভিন্ন ভাবে আলোচনা করা গেলেও সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমরা 4টি উপাদান এখানে মনে রাখবে বা 4টি ভাগ মনে রাখবে। এটা হচ্ছে প্রেষণা দানের পদ্ধতি বা প্রেষণা চক্র বা প্রক্রিয়া। এটা আমি এখানে এটা লিখেছি, দেখো তোমরা, এটা হচ্ছে কি প্রেষণা চক্র বা প্রক্রিয়া। এটা এভাবে ঢুকেও না,
প্রেষণা চক্র বা প্রক্রিয়া, মাঝখানে দেখো এখানে লেখা আছে প্রেষণা চক্র বা প্রক্রিয়া বা ধাপ। প্রেষণা চক্রকে আমরা 4টি ধাপে আলোচনা করতে পারি। প্রেষণার প্রথম ধাপই হচ্ছে অভাব বোধ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রেষণার প্রথম ধাপই হচ্ছে অভাব বোধ। মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন অভাব তার সামনে আসতে পারে। যেমন দেখা গেছে যে ক্ষুধা, তৃষ্ণা, সম্মান, পদমর্যাদা ইত্যাদি বিভিন্ন ধরনের অভাবের সৃষ্টি হতে পারে এবং সেই অভাব দূর করার জন্যই মানুষ কিন্তু কোনো কিছু উদ্ভবের দিকে অনুপ্রাণিত হয়। দ্বিতীয় নম্বরে আছে তাড়না। মানুষের কিন্তু অভাব বোধ থেকে তাড়নার সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, মানুষের অভাব বোধ থেকে তাড়নার সৃষ্টি হয়। দেখা গেছে যে প্রয়োজনের তাড়না মানুষকে যেভাবে সক্রিয় করে তোলে, ফলে মানুষ প্রয়োজন পূরণের চেষ্টা চালায়। একজন ক্ষুধার্ত মানুষের ক্ষুধার তাড়না থেকেই সে তার ক্ষুধা নিবারণের চেষ্টা করে। এটা হচ্ছে প্রেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। প্রেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ হচ্ছে সহায়ক আচরণ। মানুষ তার অভাব পূরণের অস্থিরতা থেকে বিশেষ কিছু আচরণ করে থাকে, যে আচরণগুলোকে সহায়ক আচরণ বলা হয়। আর চতুর্থ ধাপ, প্রেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ হচ্ছে উদ্দেশ্য সাধন। মানুষের যখন কার্যসন্তুষ্টি হয়, সে যখন তার প্রত্যাশিত সুযোগ সুবিধাগুলো পেয়ে যায়, তখন সে মানসিকভাবে শান্তি লাভ করে এবং এর মাধ্যমেই প্রেষণা প্রক্রিয়া শেষ হয়। শেষ হয় সেটা বলা যাবে না, কারণ প্রেষণা প্রক্রিয়ার কোনো শেষ নেই। আবার মানুষের মনে নতুন অভাববোধ সৃষ্টি হবে। যখন উদ্দেশ্য সাধন শেষ হয়ে যাবে, তখনই মানুষের মনে দেখা যায় কিছুদিনের মধ্যে আবার নতুন কোনো অভাববোধ সৃষ্টি হচ্ছে। এভাবে আবার তাড়না, আবার সহায়ক আচরণ, আবার উদ্দেশ্য সাধন, এভাবেই প্রেষণা অবিরাম ভাবে আবর্তিত হতে থাকে, যাকে বলা হয় প্রেষণা চক্র। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম তোমরা অবশ্যই বুঝতে পারছো। যাই হোক, এখন আমি বোর্ডটা মুছে দিব এবং আমরা প্রেষণা তত্ত্বে চলে যাব।
শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি সিঁড়ির মতো একটা চিত্র এঁকেছি। দেখো, জাস্ট লাইক সিঁড়ি, সোপান বা সিঁড়ি। মাস্লোর সম্পর্কে যে প্রেষণা সম্পর্কে যে সকল তত্ত্ব সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি তত্ত্ব হচ্ছে মাস্লোর চাহিদা সোপান তত্ত্ব। আমরা বিভিন্ন তত্ত্ব সম্পর্কে জানবো, মূলত 3টি তত্ত্ব সম্পর্কে তোমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে। আমি আজকে সেই 3টি তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। আমি প্রথমেই এখানে মাস্লোর চাহিদা সোপান তত্ত্বর একটি ছক এঁকেছি। দেখো, এখানে মাস্লোর চাহিদা সোপান তত্ত্ব, এই ছকটি সম্পর্কে তোমরা যারা পড়াশোনা করছো অবশ্যই জানো। এই ছকটি একটি সমাদৃত ছক, এটা একটা সিঁড়ি। এখানে এই মাস্লো বলেছে 1 নম্বর সিঁড়ি, 2 নম্বর সিঁড়ি, 3, 4 এবং 5। আচ্ছা, আসো। প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী আব্রাহাম মাস্লো, সে 1943 সালে একটি থিওরি দাঁড় করিয়েছে, একটি প্রবন্ধে। তার প্রবন্ধটার নাম ছিল এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন। এই ধরনের একটা প্রবন্ধ সে লিখেছে এবং সেই প্রবন্ধে সে প্রেষণা সম্পর্কে যে তত্ত্ব দাঁড় করিয়েছে তা মাস্লোস নিডস হায়ারার্কি থিওরি। মাস্লোস নিড হায়ারার্কি থিওরি বা মাস্লোর চাহিদা সোপান তত্ত্ব নামে পরিচিত। মাস্লো এই তত্ত্বের শ্রমিক কর্মী বা মানুষ সম্পর্কে যে গবেষণা চালিয়েছে, সেই গবেষণা দ্বারা সে একটি মত প্রকাশ করেছে এখানে যে মানুষ একটি অভাবী প্রাণী, মানুষের অভাবের কোনো শেষ নেই। মানুষের জীবনে একটি অভাব শেষ হতে না হতেই আরেকটি অভাব এসে দরজায় কড়া নাড়তে থাকে। মানে তার আমৃত্যু, মানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অভাব একটার পর একটা তার জীবনে চলে আসবে। মাস্লো মানুষের অভাব এবং এই চাহিদাকে বিশ্লেষণ করে মানুষের এই চাহিদাকে 5টি ভাগে ভাগ করেছে। এর মধ্যে সর্বপ্রথম চাহিদাই হচ্ছে জৈবিক চাহিদা, 2 নম্বরে আছে নিরাপত্তার চাহিদা, 3 নম্বরে আছে সামাজিক চাহিদা, 4 নম্বরে আছে আত্মতৃপ্তির চাহিদা এবং 5 নম্বরে আছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। মাস্লো মানুষের অভাব এবং চাহিদাকে এই 5টি ভাগে ভাগ করে তার তত্ত্বে আলোচনা করেছে। আমরা এখন এই 5টি ভাগ সম্পর্কে জানবো, মানুষের চাহিদাগুলো সম্পর্কে জানবো। প্রথমেই আছে জৈবিক চাহিদা। শিক্ষার্থীরা, মানুষের জীবনের প্রধান চাহিদাই হচ্ছে জৈবিক চাহিদা। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা চিকিৎসার প্রয়োজন হয়। এই চাহিদাগুলোকে মাস্লো জৈবিক চাহিদা নামে আখ্যায়িত করেছে। মানুষের এই চাহিদার পরপরই সে 2য় নম্বরে স্থান দিয়েছে হচ্ছে নিরাপত্তা চাহিদা। মানুষের যখন জৈবিক চাহিদা শেষ হয়ে যায় বা পূরণ হয়ে যায় মোটামুটি, তখন সে তার নিজের জীবনের নিরাপত্তা চায়, সে তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চায় এবং সে তার চাকরির নিরাপত্তা চায়। এটাই হচ্ছে মাস্লোর চাহিদা সোপান তত্ত্বের 2য় চাহিদা, নিরাপত্তার চাহিদা। তারপরে রয়েছে সামাজিক চাহিদা। মানুষের যখন নিরাপত্তা চাহিদা পূরণ হয়ে যায় তখন তার সামনে চলে আসে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদার মধ্যে সে তখন সমাজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে মিলে মিশে বসবাস করতে চায়, সমাজের কিছু সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডেও সে অংশগ্রহণ করতে চায়। এটা হচ্ছে সামাজিক চাহিদা। 4র্থ নম্বর চাহিদাটি হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। মানুষের যখন সামাজিক নিরাপত্তা সামাজিক চাহিদা পূরণ হয়ে যায় তখন তার জীবনে আসে আত্মতৃপ্তির চাহিদা। তখন কিন্তু সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে একটু উচ্চ হতে চায়, একটু সে দেখা যায় যে সে একটি ভালো চাকরি চায়, ভালো একটি বাড়িতে থাকতে চায়, দামি একটি গাড়িতে চড়তে চায়। তার যদি একটি ভালো চাকরি থাকেও সে তারপরও আরো একটি ভালো চাকরির প্রত্যাশা করে, তার যদি একটি ভালো বাড়ি থাকেও সে আরো একটি ভালো বাড়িতে থাকতে চায়। তো এটা হচ্ছে মানুষের আত্মতৃপ্তির চাহিদা। মাস্লোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী মানুষের জীবনের সর্বশেষ চাহিদা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই চাহিদাটি 5ম নাম্বার চাহিদা এবং মাস্লোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী এটি সর্বশেষ মানুষের চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা
চাহিদা মানে হচ্ছে মানুষ যখন তার জীবনের সমস্ত চাহিদাগুলো পেয়ে ফেলে তখন সে মনে করে মৃত্যুর কথা চিন্তা করে। মানুষ মরণশীল, একদিন সবাই মৃত্যুবরণ করবে, আমিও এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু পৃথিবীর বুকে আমি যদি এমন কিছু রেখে যেতে চাই যে মৃত্যুর পরও মানুষ আমাকে স্মরণ করবে, আমাকে মনে রাখবে, সেই চাহিদাটাই হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। মানুষের যখন একেবারে সব চাহিদা পূরণ হয়ে যায় তখন কিন্তু সে মৃত্যুর কথা চিন্তা করে এবং সে তখন চায় পৃথিবীর বুকে নিজেকে অমর করে রাখতে। সে তখন শিল্প, সাহিত্য, রাজনীতি, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ নির্মাণের মাধ্যমে নিজের নামকে, নিজেকে অমর করে রাখতে চায় যে আমি মৃত্যুবরণ করবো, যে কিন্তু বছরের পর বছর যেন আমার নামে সবাই কিছু মনে করে বা দোয়া করে, বা এটাই হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, মানে নিজেকে পৃথিবীর বুকে আত্মপ্রতিষ্ঠিত করে যাওয়া। তাই মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী মানুষের এই 5টি চাহিদা রয়েছে। তার চাহিদা তত্ত্ব অনুযায়ী মানুষের এই 5টি চাহিদা রয়েছে এবং সে বলেছে পর্যায়ক্রমে চাহিদাগুলো মানুষের জীবনে আসে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, মানুষের জীবনে কিন্তু পর্যায়ক্রমে এই চাহিদাগুলো নাও আসতে পারে। একটার পরে একটা চাহিদা না এসে 2-3টা চাহিদা কিন্তু একত্রেই আমাদের জীবনে চলে আসতে পারে। তারপরে দেখা গেছে যে মানুষ কিন্তু এই 5টি চাহিদা সীমিত আকারের, কিন্তু এই সাধারণ মানের কিন্তু মানুষের আরো অনেক অনেক চাহিদা থাকতে পারে। এক্ষেত্রে দেখা যায় অনেক সমালোচকগণ মাসলোর চাহিদা সোপান তত্ত্বের কিছু সমালোচনা করেছে এই ধরনের, কিন্তু তারপরও যুগ যুগ ধরে দেখা গেছে যে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনেকটাই কার্যকর এবং জনপ্রিয়। শিক্ষার্থীরা, আমাদের মাসলোর চাহিদা সোপান তত্ত্ব শেষ হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তত্ত্বটি পড়াবো, সেটি হচ্ছে গিয়ে ডগলাস ম্যাকগ্রেগরের XY তত্ত্ব। ডগলাস ম্যাকগ্রেগরের XY তত্ত্ব। ডগলাস ম্যাকগ্রেগর মানুষের উপরে গবেষণা চালিয়েছে এবং সে মানুষকে 2টি দিক থেকে বিবেচনা করেছে। সেই 2টি দিক 2টি তত্ত্ব নামে পরিচিত। একটি হচ্ছে X তত্ত্ব এবং আরেকটি হচ্ছে Y তত্ত্ব। X তত্ত্ব হচ্ছে মানুষের নেতিবাচক দিকগুলো সম্পর্কে সে তুলে ধরেছে এবং Y তত্ত্বে ইতিবাচক দিকগুলো সম্পর্কে তুলে ধরেছে। আচ্ছা, ডগলাস ম্যাকগ্রেগরের ধারণা মতে দেখা গেছে, আমি আবারও বলছি, X তত্ত্ব কিন্তু নেতিবাচক, তোমরা এইটুকু মনে রাখবে, আর Y তত্ত্ব হচ্ছে ইতিবাচক। এই 2টি ইনফরমেশন যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই তোমরা তত্ত্বগুলো সম্পর্কে ভালো ধারণা মানে মুখস্থ করতে হবে না, ভালো ধারণা মাথায় থাকবে তোমাদের। যাই হোক, X তত্ত্ব হচ্ছে নেতিবাচক দিকগুলো সে তুলে ধরেছে। ডগলাস ম্যাকগ্রেগরের ধারণা মতে আমাদের মানুষ স্বভাবতই উত্তরাধিকার সূত্রে মানুষ ফাঁকিবাজ। মানুষ কাজ করতে চায় না, মানুষ ফাঁকি দিতে চায়, উত্তরাধিকার সূত্রে সে কম কাজ করতে চায়, তারপরে সে কোনো দায়িত্ব নিতে চায় না, তারপরে তাই প্রেষণা দানের উপায়ও কম। যে কিনা নিজে দায়িত্ব নিতে না চায়, যে কিনা নিজের অগ্রগতি করতে না চায় স্বেচ্ছায়, তাহলে কিন্তু তাকে তুমি প্রেষণা দিলেও কোনো কাজ হবে না। তাই প্রেষণা সে নিতে চায় কম, মানুষ বা শ্রমিক কর্মীরা প্রেষণা কম নিতে চায়। আর দেখা গেছে যে শ্রমিক কর্মীরা যতটুকু মানে অর্থনৈতিক সুবিধাটা কি তাদের মেন সুবিধা বলে মনে করে। তাই X তত্ত্বে ডগলাস ম্যাকগ্রেগর শ্রমিক কর্মী সম্পর্কে এই নেতিবাচক দিকগুলো তুলে ধরেছে। আবার Y তত্ত্বে সে মানুষের কিছু ইতিবাচক দিক
করেছে। সে এখানে বলেছে যে হ্যাঁ, মানুষ কাজ উত্তরাধিকার সূত্রে ফাঁকিবাজ নয়, সে কাজ করতে চায়, সুযোগ পেলে সে কাজ করতে চায়, তারপরে হচ্ছে সে নিজেকে উন্নয়ন অগ্রগতি করতে চায়, তাকে প্রেরণা দিয়ে তার পরিবর্তন করা সম্ভব। তো ডগলাস ম্যাকগ্রেগর এই এক্স এবং ওয়াই তত্ত্বের মাধ্যমে শ্রমিক কর্মীদের আচরণের এই দুটি রূপ তুলে ধরেছে, কিন্তু এখানে সম্পূর্ণভাবে একটি ইতিবাচক এবং সম্পূর্ণভাবে আরেকটি আবার নেতিবাচক। তো এক্ষেত্রে এই সম্ভাবনা দূর করার জন্য পরবর্তীতে দেখা গেছে, ড্রাকার, তারপরে হচ্ছে গিয়ে লকি, এই ধরনের বিশেষজ্ঞগণ আরেকটি তত্ত্ব দাঁড় করিয়েছে যা জ্যাক তত্ত্ব নামে পরিচিত। তারা একটি তত্ত্ব দাঁড় করিয়েছে যা জ্যাক তত্ত্ব নামে পরিচিত। আর এই জ্যাক তত্ত্বের মাধ্যমে বলা হয়েছে মানুষ দেখা গেছে যে ইচ্ছা এবং অনিচ্ছা শক্তি, বা দেখা গেছে মানুষ একটি ভালো মন্দ এবং ইচ্ছা শক্তির একটি সংমিশ্রিত একটি জীব। মানুষকে ইচ্ছা শক্তির একটি সংমিশ্রিত জীব হিসেবে এখানে ধারণা করা হয়েছে। এখানে মানুষের ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে, নেতিবাচক দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে, এবং তারপরে একটি মানুষকে একটি সংমিশ্রিত জীব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং দেখা গেছে এক্স তত্ত্ব আর ওয়াই তত্ত্বর গবেষণার মাধ্যমে কিন্তু মোটামুটি তারা এই জ্যাক তত্ত্বকে দাঁড় করিয়েছে। এই হচ্ছে গিয়ে ডগলাস ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই তত্ত্ব। আসলে আমরা আমাদের পরবর্তী তত্ত্ব সম্পর্কে জানি। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মনোবিজ্ঞানী ফ্রেডারিক হাসবার্গ যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ এলাকার 11টি শিল্প প্রতিষ্ঠানের 200 জন হিসাব রক্ষক এবং প্রকৌশলীর উপরে একটি গবেষণা চালিয়েছেন। এই গবেষণা দ্বারা সে মানুষের মনের উপরে প্রভাব বিস্তারকারী 2টি উপাদানের খোঁজ পান। এর মধ্যে সে একটি উপাদানকে নাম দিয়েছেন হাইজিন বা রক্ষণাবেক্ষণমূলক বা অসন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান, এবং আরেকটি হচ্ছে প্রেষণা বা সন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান। শিক্ষার্থীরা, আমি ছোট্ট একটি উদাহরণ দেব, তার
মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে আসলে এই দুটি উপাদান কি। এক ব্যক্তি তার এক বন্ধুকে বাড়িতে দাওয়াত দিয়েছে, বন্ধুকে রাতে খাবারের জন্য দাওয়াত দিয়েছে। বন্ধু ওই ব্যক্তির বাড়িতে গেল রাতে খেতে এবং সে ভালো মন্দ খেলো। যাওয়ার সময় ওই ব্যক্তি তার বন্ধুকে একটি গিফট বক্স হাতে দিয়ে দিল। বন্ধু খুব খুশি যে আমি দাওয়াতও খেলাম আবার গিফট বক্সও পেলাম। এখানে কিন্তু দুটি কাজ হয়েছে। একটি হচ্ছে ওই ব্যক্তিটির বাড়িতে বন্ধু দাওয়াত খেয়েছে, এটা হচ্ছে হাইজিন বা রক্ষণাবেক্ষণমূলক বা অসন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান, এটা এই পর্যায়ে পড়বে। আর তাকে যে গিফট বক্সটা দেওয়া হয়েছে এবং তাতে তার মনের যে একটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রেষণা বা সন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান। বন্ধু তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাবে, ভালো মন্দ খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সে ভালো না খেতে পারতো তাহলে কিন্তু সে অবশ্যই একসময় বন্ধুকে টিপ্পনি মেরে বলতো যে তোর বাড়িতে গিয়েছিলাম, তুই তো কিছুই ভালো মন্দ খাওয়ালি না আমাকে। কিন্তু সে তো ভালো খাওয়াইয়েছে এবং তাকে একটা গিফট বক্স দিয়ে দিয়েছে। এখানে দুটি উপাদানে কাজ করেছে। একটা হচ্ছে বন্ধুর বাড়িতে খাবার থাকবে স্বাভাবিক, এটা হচ্ছে হাইজিন বা রক্ষণাবেক্ষণমূলক উপাদান। আরেকটা হচ্ছে গিফট বক্স পাওয়া। এই গিফট বক্স পাওয়া হচ্ছে গিয়ে তোমার প্রেষণা বা সন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান। এখন এখানে আমরা একটু আলোচনা করব, একটা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলোর অনুপস্থিতিতে তাদের মধ্যে বিদ্রোহ দেখা দিতে পারে এবং তারা আন্দোলন করতে পারে। আবার এই ধরনের আর এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলোর অনুপস্থিতি তাদের মধ্যে বিদ্রোহ দেখা দিবে না, কিন্তু সেগুলো যদি থাকে তারা সন্তুষ্ট হবে। তো এভাবে হাইজিন বা রক্ষণাবেক্ষণকারী যে উপাদানগুলো রয়েছে সেগুলো একটা প্রতিষ্ঠানে থাকতে হবে, এটাই স্বাভাবিক বিষয়। আর তুমি যদি অতিরিক্ত কিছু পাও সেটা হচ্ছে গিয়ে প্রেষণা বা সন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান। এর মধ্যে রয়েছে হাইজিন বা রক্ষণাবেক্ষণকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে কোম্পানির নীতি ও প্রশাসন, কারিগরি মানসম্মত তত্ত্বাবধায়কের সাথে কর্মীদের আন্তর্জাতিক সম্পর্ক, সহকর্মীদের সাথে অধস্তনদের সম্পর্ক, অধস্তনদের সাথে তার সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পর্ক ইত্যাদি। আর প্রেষণামূলক উপাদানগুলো রয়েছে সাফল্য, স্বীকৃতি, অগ্রগতি, তারপরে ব্যক্তিক উন্নয়নের সম্ভাবনা, দায়িত্ব। এই দুটি উপাদানের খোঁজ ফ্রেডারিক হাসবার্গ পেয়েছে এবং তখন সে তার তত্ত্বকে দুটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে হাইজিন বা রক্ষণাবেক্ষণমূলক উপাদান এবং আরেকটি হচ্ছে গিয়ে প্রেষণা বা সন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান। এখন সব দেশে সব জায়গায় এই প্রণোদনামূলক উপাদান কাজ নাও করতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট এক ধরনের, আবার আমেরিকার প্রেক্ষাপট এক ধরনের। আমেরিকার সামাজিকতায় দেখা যায় হাইজিন বা রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো তারা অলরেডি পাচ্ছে সবসময়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় তাদের হাইজিন বা রক্ষণাবেক্ষণকারী উপাদান আমাদের দেশে প্রণোদনামূলক উপাদান হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি বলা হয় যে কোন তত্ত্বটা বেশি গ্রহণযোগ্য বাংলাদেশের ক্ষেত্রে, হাইজিন ফ্রেডারিক হাসবার্গের দুই উপাদান তত্ত্ব নাকি মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, সেক্ষেত্রে কিন্তু মাসলোর চাহিদা সোপান তত্ত্বই বেশি সমাদৃত বাংলাদেশের ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং বাসায় বসে পড়াশোনা করবে, এটাই আশা করি। আল্লাহ হাফেজ। ইনলাইন দিবেন না, ইনলাইন প্রশ্ন হবে, চলতে থাকবে। আমাদের অনেক কিছু শিখতে হবে। আরে ঠিক আছে, আপনি অনেক স্মার্ট টিচার। 15 বছর আগে যা শিখছি এখন সব ভুলে গেছি।